গাইস, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আর আমাদের চলছে একরকম। অবশেষে সেই সময়টা এসেই গেল, আমাদের আলাদা হওয়ার সময়। আর মাত্র ৩ ঘন্টা আছে হাতে। তোমাদের দাদাভাইকে ট্রেনে তুলে দেওয়ার পরে আমার ছেলের যা অবস্থা হয়েছে সেটা ধারণার বাইরে। কিছুতেই ও গাড়িতে উঠবে না, কিছুতেই সেইখান থেকে আসবে না। দরজা ধরে ঝুলে আছে। মানে এত কান্না, এত কান্না। ১ম দিকে না ও সেরকমভাবে বুঝতে পারেনি। কারণ আমি তোমাদের দাদাভাইয়ের হাতটা ধরেছিলাম। আর ও লেস খাচ্ছিল। ও ওই লেসটা ভীষণ ভালো খায়। আমি জানি যে যদি ওই লেসটা আমি ওর হাতে এই মুহূর্তে না দেই তাহলে মানে খুব মুশকিল হয়ে যাবে ওকে থামানো, ওকে ফেরানো। কারণ ও যা মানে বিরক্ত করে ওর পাপার জন্য সেটা ধারণারও বাইরে। তো তার জন্যই হচ্ছে আমি মানে ওকে লেজটা হাতে ধরিয়ে দিয়েছি যাতে ও সেরকমভাবে মানে কান্না না করে। যেই মুহূর্তে ওর পাপা মানে ট্রেনটা ছেড়ে দিয়েছে, ওর পাপার হাতটা ছেড়ে দিয়ে চলে গেছে, সেই মুহূর্তে মানে কি বলবো যেন ওর মানে কি হলো? মানে কি হারিয়ে ফেললো? কিছুতেই গাড়িতে উঠবে না। গাড়ির দরজা ধরে দাঁড়িয়ে আছে। দরজা মানে বারবার দরজা দেখাচ্ছে। মানে আমাকে বের করে দাও, আমি পাপার কাছে যাবো। ও তো বলতে পারে না। শুধু ওই বাবা ডাকটা শিখেছে সবে। তো ও তো আর বলতে পারছে না যে আমাকে ছেড়ে দাও, আমি আমার বাবার কাছে যাবো। তো শুধু বাবা, বাবা করে চিল্লাচ্ছে, চিৎকার করছে। আর হচ্ছে দরজা ধরে ঝুলে আছে। মানে ও গাড়িতে উঠবে না। ও গাড়িতে জবরদস্তি উঠিয়েছি, এবার গাড়ি থেকে বেরিয়ে যাবে। আমাকে বারবার দরজা হাত দিয়ে ধরে আছে, দরজা দেখাচ্ছে। মাম্মা, মাম্মা করছে আর চিল্লাচ্ছে। মানে ওর যে করুণ অবস্থা মানে কি বলবো? তখন আমার মনে হচ্ছিল হায়রে কি জীবনে আমি আছি, কি জীবনে বাস করছি। নিজের সন্তান এরকম ছটফট করছে। আমি কিছুই করতে পারছি না। মানে এত কষ্ট হচ্ছে। মানে আমি কাউকে এটা ভাষায় প্রকাশ করতে পারব না। আমি আমার ছোট্ট সোনাকে কিছুতেই স্টেশন থেকে বাড়িতে আনতে পারছিলাম না। মনে হয় কিছুতেই ও স্টেশন থেকে বাড়িতে আসবে না। এত চিৎকার করছে বাবা, বাবা বলে। মানে কত লোক যে ওর কাছে জমা হয়ে গেল। বমি-টমি করে মানে কি যে খারাপ অবস্থা হচ্ছে। মানে তোমাদের আমি কি বলবো? আমার মনে হয় আমার জীবনের সবচেয়ে কষ্টের মুহূর্তে হচ্ছে এই সময়টা। সত্যি কথা বলতে প্রত্যেকটা সৈনিকের স্ত্রীর যখন তার হাসব্যান্ড চলে যায়, অনেক রকমের কুডাক ডাকে মনের মধ্যে, অনেক রকমের কষ্ট, অনেক কথা মনে পড়ে, ভেসে ওঠে যে এই যে চলে যাচ্ছে তো, এই যে হাতটা ছেড়ে দিল, আবার হাতটা আমি ধরতে পারবো তো? এই যে চলে যাচ্ছে আবার তাকে ভালোমতো দেখতে পাবো তো? এই যে একটা প্রশ্ন চিহ্ন, এইটা না থেকেই যায়। এই প্রশ্ন চিহ্নটা নিয়ে যতক্ষণ না বাড়িতে আসছে ততদিন আমাদের কাটাতে হয়। এই যে আমরা যখন রাত্রে ঘুমাই না, মানে ঘুমের সময় মনে পড়ি সকালে উঠে আমার হাসব্যান্ডের আওয়াজটা শুনতে পাবো তো? সকালে উঠে আমার হাসব্যান্ড আমাকে ফোন করবে তো? মানে এই যে একটা চিন্তা নিয়ে ঘুমাতে হয়, এই চিন্তাটা কিন্তু প্রত্যেকটা সৈনিকের স্ত্রীকে কুরে, কুরে খায়। কারণ প্রত্যেকটা মুহূর্তে জীবনের ঝুঁকি নিয়ে প্রত্যেকটা সৈনিক কিন্তু কাজ করছে। তারা নিজেও জানে না তাদের কখন কি হবে, কখন কি হবে। তো সেই চিন্তাটা আমরাও নিয়ে ঘুমাই যে আমরা ঠিকঠাক মতো আমাদের প্রিয় মানুষটাকে দেখতে পাবো তো? ঠিকঠাক মতো আবার বাড়িতে আসতে পারবে তো? মানে এই সময়গুলোতে না দুশ্চিন্তা, মনের মধ্যে কুটাক আরো কত কি। শুধু আমার নয়, আমার মনে হয় প্রত্যেকটা সৈনিকের স্ত্রীরই এইরকম হয় তার হাসব্যান্ডের যাওয়ার সময়। তার জন্য এই সময়টা ভীষণ কষ্টকর মনে হয় যখন ওই সামনে দিয়ে লোকটা চলে যায়, প্রিয় মানুষটাকে তুলে দিতে হয় ট্রেনে। তো সত্যিই ভীষণ কষ্টকর হয় আমি জানি। কারণ প্রায় ১০ বছর হতে চলেছে এই সংসার জীবন। তার মধ্যে ওই ৩ টে বছর তোমাদের দাদাভাইয়ের সঙ্গে ছিলাম। আর ৭ বছর তো আমাকে একা একাই কাটাতে হয়েছে। তাই আমি ভালোভাবেই বুঝে গেছি, জেনে গেছি যে প্রিয় মানুষটা যখন সামনের উপর দিয়ে চলে যায়, তখন মনের মধ্যে কি হয়? মনের মধ্যে কি যন্ত্রণা, মনের মধ্যে কি কষ্ট ছটফট করে। তো দেখো তোমাদের দাদাভাইয়ের সোনার চেনটা আমি খুলতে ভুলে গেছিলাম। আর যাওয়ার সময় না একটা রূপোর চেন পরিয়ে দেই। তো সেটা পরাতেও ভুলে গেছি। তো গাড়ি দাঁড় করিয়ে রাস্তায় একটা কালো সুতো নিয়ে সেই সোনার চেনের সঙ্গে যে লকেটটা থাকে, একটা ওং লকেট বানানো আছে। এটা আমি বিয়ের আগেই দিয়েছিলাম। তো এটাই তোমাদের দাদাভাই সবসময় পরে থাকে। আমি ওকে বিয়ের আগেই বলেছিলাম যে এইটা কখনো খুলবে না। যখন থেকে ওর সাথে আমার সম্পর্ক তৈরি হয় তখন থেকেই আমি এই ওং এর লকেটটা ওকে বানিয়ে দিয়েছিলাম যে তোমাকে সব জায়গা থেকে, সব বিপদ থেকে রক্ষা করবে। কারণ আমি ছোট্টবেলা থেকে কিন্তু মহাদেবের ভক্ত, মহাদেবকে পুজো করি। তো তার জন্যই আমি এটা ওকে দিয়েছি। আর জানোই তো ওদের লাইফের কত রিস্ক, প্রত্যেকটা মুহূর্ত কত ঝুঁকি নিয়ে ওরা কাজ করে। তো তার জন্যই ওর কাছে
এটা থাকুক যাতে ওকে সবসময় রক্ষা করে। তার জন্যই এই লকেটটা আমি কখনোই ওর গলা থেকে খুলতে দেই না বা ও কিন্তু কখনোই খোলে না। যবে থেকে দিয়েছি তবে থেকেই সেম এমনভাবেই পড়ে আছে। প্রায় ১৩ বছর হয়ে গেছে এই লকেটটা আমি ওকে দিয়েছি। আর ১৩ বছর ধরে ও সমানে ব্যবহার করছে। আর দেখো তারপরে আমরা চলে এসেছি একদম স্টেশনে। আর মাত্র ঘন্টাখানেক আছে। তো ঘন্টাখানেক পরেই আমাকে বা আমাদের ছেড়ে চলে যাবে তোমাদের দাদাভাই। জানি না কবে আবার বাড়িতে আসবে, কবে দেখতে পাবো, কবে আবার একসাথে কিছুদিন কাটাবো, সেই অপেক্ষায় থাকলাম। ঈশ্বর করুক ও খুব ভালো থাকুক, সুস্থ থাকুক। আর যারা আমার ভিডিও দেখছো সকলের কাছে অনুরোধ রইলো, সকলেই ঈশ্বরের কাছে প্রার্থনা করো ও যেন খুব ভালো থাকে, সুস্থ থাকে। তো এই যে দেখো আমরা চলে এসেছি আর ট্রেনের অ্যানাউন্সমেন্টও দিয়ে দিয়েছে, ওই যে দেখতেই পাচ্ছ নাম্বার উঠে গেছে ট্রেনের। আর এই যে আমরা এখানে সবাই দাঁড়িয়ে আছি। আর এইদিকে দেখো তোমাদের দাদা ভাইয়ের কোল থেকে কিছুতেই নামতে চাইছিল না, ট্রেন আসার মনে হয় ১০-১২ মিনিটের মতো দেরি আছে। আর ছেলেকে নিয়ে এদিক ওদিকে ঘুরছে, মানে ভেতরটা তো ফেটে যাচ্ছে। তো মুখ দিয়ে উফ করে না তোমাদের দাদা ভাই, কোনো সময়ই করে না, আমার সামনে তো একদমই করে না। তো এদিকে ঘুরছিল ওদিকে ঘুরছিল, মুখটা কালো করে, চোখ তো লাল হয়ে গেছে। আর এই যে দেখো ট্রেনটা চলে এসেছে। এই ট্রেনটা ঢোকার সময় যে একটা মানে হর্ন দেয়, একটা আওয়াজ করে না, ওই আওয়াজটাই যেন আমার বুকটার মধ্যে কেঁপে ওঠে, ফেটে ওঠে। মানে আমি বোঝাতে পারবো না, যখন এই ট্রেনটা আওয়াজ দেয় তখন মানে আমার চোখ দিয়ে ঝরঝর করে জল ঝরে। এতক্ষণ কিন্তু আমি এখানে কাঁদিনি একবারও। যখনই ট্রেনটা ঢুকে হর্নটা দিয়েছে মনে হয় আমার বুকটা মানে কেঁপে উঠলো। তো দেখো এই যে ট্রেন দাঁড়িয়ে গেছে, এবার তোমাদের দাদাভাই উঠে পড়বে। জানি না কবে আবার দেখতে পাবো, সত্যি ভীষণ খারাপ লাগে। এই যে একটা সময়, এই সময়টা আমি নিজেকে কখনোই ধরে রাখতে পারি না, নিজেকে কখনো সামলাতে পারি না। আর আমার বাবু এখনো বুঝতে পারছিল না যে ওর পাপা হয়তো আমাদের ছেড়েই চলে যাচ্ছে, আবার কবে আসবে, কবে পাপাকে দেখতে পাবে। চুপচাপই ছিল। তো কোনো ইয়ে করেনি, ভাবছিল ওর পাপা আগে আগে যাচ্ছে, আমরাও হয়তো যাব। তো যখন ওর পাপা ওঠে তখন কিন্তু আমি একটু পরেই হাতটা ধরে রাখি। ওর পাপা আমাদের সাথে দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করছিল, তো ও তখনও ভাবছিল হয়তো ওর পাপা যাচ্ছে না বা কিছু একটা। তো যখন ট্রেনটা ছেড়ে দেয় আমার পাপাকে দেখার মতো ছিল। মানে ওই খাচ্ছে আর চোখ দিয়ে না ঝরঝর করে জল ঝরছে। ও কিছু বলছে না, কাঁদছে না। মানে ওর যে ভেতর থেকে কান্না আসছে, ওর বুক যে ফেটে যাচ্ছে, তোমরা দেখলে বুঝতে পারবে সেই মুহূর্তটা। মানে এই যে এরকম করে মানে কথা বলছিল, ওর পাপার সঙ্গে গল্প করছিল, ও বুঝতে পারেনি যে ওর পাপা চলে যাচ্ছে। তো পাপা দাঁড়িয়ে আছে, আমরাও পাপার সঙ্গে যাব, ও এটাই ভাবছিল। আর ওকে আমি একটা লেস কিনে দিয়েছিলাম যাতে ও কোনো অসুবিধা না করে, কারণ ওই লেসটা প্রচুর ভালো খায়। তার জন্য এই লেসটা দেওয়াতেই কিন্তু ও যাওয়ার সময় আহ হাঁ করে কাঁদেনি, কিন্তু ওর বুক ভেঙে যাচ্ছিল। আর হচ্ছে চোখ দিয়ে ঝরঝর করে জল ঝরছিল। যখন ট্রেনটা ছেড়ে দেয়, যখন ওর পাপাকে আর দেখতে পায় না, তখন যা চিৎকার করে আর কান্না করে যে কি হয়ে গেল, পাপা কোথায় চলে গেল। কারণ ওর এই ট্রেনে ওর পাপাকে যেতে আগে কখনোই দেখেনি, এই প্রথম। তো ও কিছু বুঝতেই পারছিল না, তার মধ্যে দিয়ে ওর পাপা চলে গেছে। তো চোখ দিয়ে দেখবে ঝরঝর করে জল ঝরতেছে। এইটুকু একটা ছোট্ট সোনা কিভাবে তার পাপাকে মিস করে, কিভাবে তার পাপার জন্য ছটপট করে, সত্যি আমার ভাবতেও অবাক লাগে। প্রায় ৭ মাস হয়ে গেছে ওর পাপাকে দেখেনি, কয়েকটা দিন আবার ওর পাপার কাছে আছে, তবুও ওর পাপার জন্য যা করছে। ওকে কিছুতেই আমি স্টেশন থেকে ঘরে আনতে পারছি না, কিছুতেই ওর পাপাকে না নিয়ে আসবে না। কিন্তু ওর পাপা তো চলে গেছে, কিভাবে আমি ওর পাপাকে ওর সঙ্গে নিয়ে যাব। দেখো ঝরঝর করে চোখের জল বইছে, আর ওই লেস খেয়েই যাচ্ছে। তো যাই হোক, আমরা এবারে চলে যাব, তোমাদের দাদাভাই চলে গেল আমাদেরকে ছেড়ে। জানি না কবে আবার আসবে, কি আর করব, কিচ্ছু করার নেই। এবারে কান্না নিয়ে ঘরে ফিরতে হবে আর অপেক্ষা করতে হবে। জানি না আবার কবে সেই দিন আসবে, আবার আমার প্রিয় মানুষটার মুখ দেখতে পাবো। তো এই যে দেখো আমার সোনা কিছুতেই গাড়িতে উঠবে না, ঝরঝর করে চোখ দিয়ে জল বইছে। শুধু বাবা আর বাবা, আর কি কান্না! যতই আমরা এগিয়ে যাচ্ছি ততই ও বেশি কান্না করছে। ও বুঝতে পারছে যে ওর পাপা ওকে ছেড়ে চলে গেছে। এবার এই যে দেখো, ওর মামি ওকে জিজ্ঞেস করছিল, "তোমাকে পাপা ছেড়ে চলে গেছে?" বলে, "হ্যাঁ।" বলে, "তোমাকে নেয়নি?" বলে, "না।" ও এত কান্না করছিল, কিছুতেই ওকে আমরা ৩ টে লোক সামলাতে পারছিলাম না। বমি-টমি করে মানে আমার ছেলে দম ছাড়তে পারছিল না। এত মানে কষ্ট পাচ্ছিল।
তো যাই হোক আমি আর অত কিছু দেখালাম না। যখন আমি গাড়িতে উঠে গেছি ওকে নিয়ে ও ভীষণ কান্নাকাটি করছিল। সেই মুহূর্তটাই শেয়ার করলাম। আর দেখো হাতটা সেই গেটের কাছে দিয়ে আছে। ও বারবার বলছে, "গেটটা খুলে দাও, আমি বাইরে যাবো আমার পাপার কাছে।" তো সেরকমভাবে তো বলতে পারছে না। হাতটা দেখাচ্ছে আর হু, হু করছে। তো ভাই সবাই ভালো থেকো, সুস্থ থেকো। সকলকে অনেক, অনেক ভালোবাসা আমার ভিডিও দেখার জন্য।